প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। আপনাদের সাথে পুরো সময়টা জুড়ে আছি আমি তমা রশিদ। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে সবসময় দেখিয়ে থাকি বিভিন্ন ধরনের ফ্যাশন এবং বিউটি টিপস। আজও তার ব্যতিক্রম নেই এবং আজকেও কিন্তু আমাদের প্রোগ্রামটি 3টি ভাগে বিভক্ত: হট সিট উইথ সেলিব্রিটি, ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি। হট সিট উইথ সেলিব্রিটিতে আজ যিনি আমার সাথে আছেন তিনি আমার ভীষণ পছন্দের। একসময় তাকে আমরা টেলিভিশনে দেখেছি খুব ব্যস্ত সময় পার করতে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম উপস্থাপনা করতে দেখেছি। বর্তমানেও আমরা তাকে টেলিভিশনে দেখি, তবে হয়তো মাধ্যমটা একটু ভিন্ন। এখন দেখি আমরা তাকে অভিনয়ে বিভিন্ন সময় বিভিন্ন ছোট পর্দা, বড় পর্দা থেকে শুরু করে ইউটিউব চ্যানেল, সব জায়গায় কিন্তু এখন তাকেই দেখা যায়। তিনি হচ্ছেন আমাদের সবারই খুব পছন্দের এলিনা শাম্মী। স্বাগত আপনাকে, কেমন আছেন? অনেক ধন্যবাদ, খুব ভালো আছি। কেমন আছো? আমি খুব ভালো আছি। বিশেষ করে আজকে আমার ভীষণ ভয় লাগছে, যে মানুষটাকে দেখেছি একসময় তুমুল জনপ্রিয় উপস্থাপনাতে, তাকে আজকে আমি ইন্টারভিউ করার জন্য বসে আছি। আজকে আমি উপস্থাপক এবং সে হচ্ছে আমার গেস্ট। সো ভয়টা অনেক বেশি। না, ভয়ের তো কিছু নেই। উপস্থাপনা মানে হচ্ছে যে আমার বাসায় আমি একজন মেহমানকে দাওয়াত দিলাম, তার সাথে আমি ড্রয়িং রুমে বসে কথা বললাম, আর হচ্ছে সুখ দুঃখের আলাপ করলাম, ভাব বিনিময় করলাম। তো এরকমই আড্ডা হয়, যেভাবে এই আড্ডাই আমরা দেব। তুমি প্রশ্ন করবে, আমি উত্তর দেব। মাঝে মাঝে যদি আমারও কিছু প্রশ্ন থাকে সেটাও আমি জিজ্ঞেস করব, সেই উত্তরগুলো পাবো। এই তো সহজ এবং স্বাভাবিক। বাহ, চমৎকার! আজ তাহলে দুইজন অ্যাঙ্করের গল্প বা কথোপকথন আজকে আমাদের দর্শকেরা জানতে পারবে। তো একদম শুরুতেই আমাদের খুবই ফরম্যাটেড একটা কোয়েশ্চেন থাকে যে বর্তমান সময় ব্যস্ততা কেমন যাচ্ছে। আমি জানি অনেক যাচ্ছে, তবে আপনার কাছ থেকে জানতে চাই বর্তমান সময়ে কি কি কাজে এত ব্যস্ত সময় পার করছেন, কি কি আসতে যাচ্ছে অদূর ভবিষ্যতে? আমার আসলে অভিনয়, যেটা শুরুতেই বলছিলে যে উপস্থাপনায় ছিলাম, উপস্থাপনা একসময় ছেড়ে দিয়েছি। এখন বলা যায় একদম ছেড়েই দিয়েছি। কারণ দুটো জিনিস একসাথে কন্টিনিউ করতে গেলে যে কোনো একটার প্রতি অবিচার হয়েই যায়। এজন্য আমি যখন উপস্থাপনা করেছি শুধু উপস্থাপনাই করেছি। যখন অভিনয়ে শিফট করলাম তখন আসলে শুধু অভিনয়ের সাথেই থাকছি। এই থাকতে থাকতে এখন নাটকে আসলে খুব কম কাজ করা হচ্ছে, দুই একটা ধারাবাহিকে কাজ করছি। এছাড়া ফিল্মেই কাজ করছি, ওয়েব ফিল্মেই কাজ করছি। কিছু মুভি রিলিজ হলো, রেডিও, অনন্য মামুনের রেডিও রিলিজ হলো রিসেন্ট। তারপরে হচ্ছে আমি একটা প্রিমিয়ার শোতে যাব এই অনুষ্ঠান থেকে, এমআর 9-এর। এটা একটা আলোচিত চলচ্চিত্র। সৌভাগ্য হয়েছিল এখানে একটা চরিত্রে আমার কাজ করার। এটা আমি মনে করব আমার জন্য সৌভাগ্য। এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রিয়তমা। প্রিয়তমা এখন সবচেয়ে আলোচিত একটি চলচ্চিত্র, সেখানে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্র করেছি। তো প্রচুর সাড়াও পাচ্ছি, এবং শুধুমাত্র দেশে নয়, দেশের বাইরে থেকে। এবং যেটা চিন্তাও করিনি, আমি যখন রায়হান রাফির জানোয়ারে কাজ করেছিলাম ওয়েব ফিল্ম, তখন যেই সাড়াটা পেয়েছিলাম সেই সময়গুলোকেই আমাকে মনে করিয়ে দিচ্ছে এখন এই বর্তমান সময়ের প্রিয়তমার এই যে জয় জয়কার। মোটামুটি ভালো গল্পের। এছাড়া আমার মাথায় এই মুহূর্তে আর আমার আসছে না, মনে পড়লে আবার বলবো। এই তো। খুবই চমৎকার। আসলে আপনি ভীষণ ব্যস্ত সময় পার করছেন, সেটার বর্ণনাই আমরা এতক্ষণ শুনলাম এবং পছন্দের জায়গাগুলোতে আমরা আপনাকে পছন্দের চরিত্রে দেখছি। বিশেষ করে প্রিয়তমা, যেটা আমার কালকে দেখার কথা। তো আমি এখন থেকে অনেক বেশি এক্সাইটেড। আজকেই কাছ থেকে মানুষটাকে দেখে ফেললাম, কালকে পর্দাতে দেখব। আপনি একটা সময় উপস্থাপনায় ছিলেন এবং বেশ তুমুল একটা জনপ্রিয় সময় কাটিয়েছিলেন। হঠাৎ করে উপস্থাপনা ছেড়ে অভিনয়ে পুরোপুরি শিফট হয়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই একটা কারণ ছিল বা একটা গল্প ছিল, একটা ইচ্ছা ছিল। কি ছিল আসলে? অভিনয়ে অভিনয়ে এইভাবে কন্টিনিউ করার মতো ইচ্ছা আমার কখনোই কিন্তু ছিল না। আমি প্রথমে আগ্রহী ছিলাম নিউজের জন্য। RTVতে আমার কিন্তু প্রথম নিউজের জন্যই অডিশন দেয়া, এবং ওখানে আমি পাশ করেছিলাম নিউজে। অ্যাট দ্য সেম টাইম দেশ টিভিতে দূরপাঠ নামে একটা প্রোগ্রাম হতো, দূরশিক্ষণমূলক, ওই লাইভ, ওটার জন্য অডিশন দিলাম। তো ওটাতেও আমি পাশ করে ফেললাম। তখন আমি চিন্তা করলাম যে আমি কি করব। নিজেকে প্রশ্ন করার পরে আসলে ওই নিউজ পড়া থেকে আমার কাছে উপস্থাপনাই বেশি টানলো। তো ওই যে দূরপাঠ নামে একটা প্রোগ্রাম শুরু করলাম,
তখন সেই থেকে শুরু, এবং খুব কঠিন ছিল প্রোগ্রামটা। আমাদের কোনো অটো কিউ দিত না, প্রচুর কষ্ট করেছি। এটা তুমি খুব রিলেট করতে পারবে যে কতটা কষ্ট হয়। সকালবেলা উঠে এক গাঁট্টি কাপড় নিয়ে বের হওয়া, সারাদিন চ্যানেলে চ্যানেলে কাজ করা, দেন রাতে ফেরা। এবং আমি এশিয়ান টিভির লাইভও করেছি বহুদিন, রাতের গানের লাইভ, 2টা 3টার সময় বাসায় যেতে হতো। তো সেই সেই মুহূর্তগুলো তখন যতই কষ্ট হোক আমি খুব এনজয় করতাম, যেহেতু কাজটাকে এনজয় করতাম। কিন্তু একটা প্রোগ্রাম আমি শুরু করেছি, সারা বছর আমি সেই প্রোগ্রামে কাজ করছি। ইয়ার এন্ডিং এ দেখা যেত যে একজন বিশেষ সেলিব্রিটি অথবা একজন অ্যাক্ট্রেস এসে আমার প্রোগ্রামটা অ্যাঙ্কর করছে, ওটা আমার চোখে পানি এনে দিত। আমি যখন স্ক্রিনে দেখতাম যে আমার প্রোগ্রাম, পেছনে আমার ব্যাকড্রপ, ওই সিটটাতে আমি সারা বছর বসে কাজ করি, বিশেষ দিনগুলোতে তাদের রেমুনারেশন অনেক হাই, অথচ আমি নেই, এটা আমাকে খুব ব্যথিত করতো। এবং সেই জায়গা থেকেই আমি ডিটারমাইন হই যে যেইখানে কাজ করলে এই বিশেষ গেস্ট হওয়া যায়, তো সেখানেই কাজ করি না কেন। সেইখানে যখন আমি একটা প্রফেশন রেখে অন্য প্রফেশনে গেলাম, সেখানে আমার রেমুনারেশন 3/1 না। সেইখান থেকে আমি আস্তে 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 বেশ এ পর্যন্ত মানে এসেছি। বেশ বড় একটা ক্যারিয়ার, বা এই ক্যারিয়ারে আসলে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু জেনেছেন, সেগুলো আমরাও জানবো। এবং চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেন্ডি লুকসে কি আছে। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রেন্ডি লুক অ্যান্ড গেট আপ সেগমেন্টে। সাথে আছি আমি তানিয়া আফরিন, ওমেন্স ডল বিউটি লাউঞ্জ থেকে। এবং আমাদের এই ব্রাঞ্চটা আছে 2 মিরপুর রোড, কলাবাগান। আজকে আমাদের সাথে মডেল হিসেবে আছে সিফাত নুসরাত। ও খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের লেহেঙ্গা পরেছে, মিষ্টি অরেঞ্জ। তো আমি ওকে একটা এঙ্গেজমেন্ট লুক দেখাবো। চলুন দেখি সিফাতকে এই মিষ্টি কালার লেহেঙ্গার সাথে যে লুকটা দিব ওকে কেমন দেখায়। সময় স্বল্পতার কারণে আমি ওর বেসটা আগেই কমপ্লিট করে রেখেছিলাম। তো বেসটা আমরা যা দিয়ে করেছি সেটা হচ্ছে, অ্যাট ফার্স্ট বেসটা খুব ভালো করে ক্লিন করে, দেন ময়শ্চারাইজার দিয়ে, এরপরে আমরা প্রাইমার দিয়েছি। প্রাইমারের পরে আমরা কালার ক্যারেক্টার করেছি এবং ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি এবং লুজ পাউডার, দেন সেটিং স্প্রে। এরপরে আমাদের বেসটা কমপ্লিট হওয়ার পরে আমরা এখন কন্ট্রোলিংয়ে চলে যাব। একটু কন্ট্রোলিং করে নিচ্ছি, একটু ফেসটা একটু শার্প দেখাবে। এরপর আমরা দিয়ে নিব একটু হাইলাইট। অরেঞ্জ কালারের আমি হাইলাইট অ্যাপ্লাই করছি। বেস মেকআপটা কমপ্লিট, ব্লাশ অন করে ফেলেছি, কন্ট্রোল করে ফেলেছি। এরপর আমরা চলে যাচ্ছি আইব্রোজে। আইব্রোজটা কমপ্লিট, এরপরে চলে যাব আমরা আই মেকআপে। ও পরেছে একটা অরেঞ্জ কালারের লেহেঙ্গা, এটার সাথে ম্যাচ করে আমি লাইট একটা অরেঞ্জ অ্যাট ফার্স্ট ইউজ করছি ওর পুরো আয়ে। দেন এরপরে আমরা একটু ডার্ক অরেঞ্জ টোনটা অ্যাপ্লাই করব।
আমি ওর চোখটা ম্যাট কালার দিয়ে করছি এবং ফার্স্টে অরেঞ্জ, দেন ডিপ অরেঞ্জ অ্যান্ড দেন লাইট পিঙ্ক দিয়ে আমি ওর চোখটা খুব সুন্দর করে এঁকে নিচ্ছি। এবং খেয়াল রাখতে হবে যেন চোখটা অনেক বড় দেখায় এবং যে ব্লেন্ডিংগুলো আমরা করছি এই ব্লেন্ডিংগুলো যেন খুব স্মুথ এবং সুন্দর হয়। ব্লেন্ডিং যত সুন্দর হবে, যত চোখ নিখুঁত হবে, তত বেশি সুন্দর দেখাবে। এরপরে আমি ওর চোখে একটু ব্ল্যাক লাইনার কাজলটা দিয়ে নিচ্ছি। এরপর ওর চোখে আমি খুব ভালো করে ডিপ করে মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এবার ওর আই মেকআপটা কমপ্লিট। এরপর আমরা চলে যাচ্ছি লিপস্টিকে। লিপস্টিক করার আগে আমি সুন্দর করে ওর লিপটা আগে ড্র করে নিচ্ছি। আমার ফেস মেকআপ ডান। এরপরে আমরা ওর হেয়ারটা সেট করে দেখব সিফাতকে কেমন লাগছে। দর্শক চলুন দেখে আসি এই সপ্তাহের বিউটি টিপসে কি রয়েছে আপনাদের জন্য। বিউটি টিপসে আজকে আমি হেয়ার কেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ইদানিং যেটা প্রায় সময় হয়ে থাকে, অনেকে যেটা বলে আমাকে যে হেয়ারটা খুব বেশি রাফ হয়ে যাচ্ছে। এই রাফনেসটা কিভাবে দূর করা যায় এবং কিভাবে চুলটা আরও সিল্কি, স্মুথ এবং শাইনি করা যায়, যেটা বাসাতেই থেকে বা বাসাতে বসেই। তো আমি যেটা বলবো যে যখনই আপনারা চুলটা ওয়াশ করবেন, ওয়াশের আগে অবশ্যই চুলে খুব ভালো করে হট অয়েল মাসাজ করে নেবেন শ্যাম্পুর আগে। একটা যদি প্যাক অ্যাপ্লাই করা হয় সপ্তাহে অন্তত একবার, তাহলে চুলটাও আপনার অনেক সিল্কি থাকবে। হতে পারে সেটা মেথি, সারা রাত মেথিটা ভিজিয়ে রেখে সকালে ওটাকে খুব ভালো করে ব্লেন্ড করে পুরো চুলে আপনি প্যাকের মতো করে অ্যাপ্লাই করে 40 মিনিট রেখে দিবেন। এরপর শ্যাম্পু করে, শ্যাম্পুর পরে আপনি চুলে খুব ভালো করে কন্ডিশনার দিবেন। কিন্তু শ্যাম্পুর ব্যাপারে একটা কথা আছে যে কিছু শ্যাম্পু আছে যেটা ড্রাই হেয়ারের জন্য, কিছু অয়েলি হেয়ারের জন্য। কিন্তু আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি যে অয়েল হেয়ারের শ্যাম্পু আমরা ড্রাই হেয়ারে অ্যাপ্লাই করি, ড্রাই হেয়ারের শ্যাম্পু আমরা অয়েল হেয়ারে অ্যাপ্লাই করি। যার কারণে যদি আমরা অয়েল হেয়ারের শ্যাম্পু ড্রাই হেয়ারে অ্যাপ্লাই করি, আমাদের চুল আরও বেশি ড্রাই হয়ে যাবে। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন চুলটা শ্যাম্পুর কারণে আরও বেশি ড্রাই না হয়ে যায়। শ্যাম্পুর যে সিলেকশনটা এটা আপনাকে ঠিকভাবে করতে হবে। দেন আমরা খুব ভালো করে চুলে কন্ডিশনার অ্যাপ্লাই করে 5 মিনিটস ওয়েট করব। দেন 5 মিনিটস ওয়েটের পর আমরা চুল ভালো করে কিন্তু ক্লিন করে ফেলবো এবং কন্ডিশনার কিন্তু অবশ্যই আমরা স্কাল্পে অ্যাপ্লাই করব না। এরপরে আমরা চুলটা হালকা করে টাওয়াল ডাই করে আমরা হালকা ভেজা চুলেই সিরাম অ্যাপ্লাই করব। যে কোনো ভালো কোম্পানির সিরাম আপনারা নিয়ে নিতে পারেন। সিরাম কিন্তু আপনার চুলটাকে সফট করবে এবং চুলে যে জট বেঁধে যাচ্ছে সেটা কিন্তু সিরাম খুব সহজেই ইজিলি খুলে দিতে সাহায্য করবে। যাদের চুল কালার করে, রিবন্ডিং করে খুব বেশি ড্রাই এবং ড্যামেজ হয়ে গেছে, আমি বলবো অবশ্যই তারা যেন খুব ভালো মানের কিছু সিরাম অ্যাপ্লাই করে এবং চুলটা ভালো করে শুকিয়ে নিয়ে আপনারা চুলে যে আপনি ড্রায়ার দিয়ে শুকাবেন সেটার জন্য কিন্তু একটা স্প্রে ধরনের একটা সিরাম আছে, সেটাও যদি আপনারা দিয়ে নেন, আপনাদের চুল হিট প্রোটেক্ট যে সিরামটা সেটা দিয়ে নিলে চুলটা আপনার ড্রায়ার করলেও খুব একটা সমস্যা হবে না। এইভাবে যদি চুলের নিয়মিত যত্ন করেন তাহলে অবশ্যই আপনার চুল রাফ হবে না এবং আপনার চুলটা ড্যামেজও হবে না।
বিউটি টিপস তো দেখলেন, এখন আপনাদের দায়িত্ব হচ্ছে বাসায় এগুলোকে ফলো করা এবং নিজের যত্ন নেওয়া। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আজকে গেস্টের সাথে আড্ডা দিতে। আসলে আপু, আপনার কাছ থেকে ক্যারিয়ারের এত কিছু শুনেছি যে আমার মানে শোনার ইচ্ছাটা আরও বেড়ে গেছে, কিন্তু এই পর্যায়ে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে জানবো। ব্যক্তিগত জীবন বলতে এই যে আপনি এত বছর ধরে কাজ করছেন, এত জায়গায় কাজ করছেন, অনেক ধরনের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করছেন। যেমন আমি জানি আপনার মেকআপ খুব একটা নেওয়া পছন্দ না, একটু লাইট মেকআপ পছন্দ করেন, কিন্তু নিতে হয়। তো স্কিনের ক্ষতি হয়, কিভাবে স্কিনের যত্নটা নেন বা কিভাবে মেকওভারটা আপনি রিমুভ করেন, লাইফস্টাইলটা জানতে চাই। হুম, আসলে শুরু থেকে একটা বিষয় হচ্ছে যে দেখেছি যে যত্ন নেওয়ার সময়টা আমাদের কিন্তু খুবই কম। কারণ আমরা যেইভাবে কাজ করি, রাত করে বাসায় ফিরতে হয়, সেই সময় সব থেকে জরুরি কাজ হচ্ছে যত কষ্টই হোক মেকআপটা খুব ভালো করে ক্লিন করা। তো ক্লিন করা বলতে এই যে আমি বললাম এক কথায় ক্লিন করা, কিন্তু এটারও তো একটা প্রসেস আছে যেটা সব থেকে ঠিকঠাক প্রসেস, ওই প্রসেসেই যাওয়া উচিত। ক্লিন করা বলতে শুধু অলিভ অয়েল দিয়ে মুখটা ম্যাসেজ করে তুলে ফেললাম, এই যে ভাবলাম যে মুখটা আমার ক্লিন Fresh হয়ে হয়ে গেল, গেল। আসলে কিন্তু তা না। এটার বেশ কয়েকটা পার্ট আছে। সেই পার্টগুলো যত রাতই হোক, যত কষ্টই হোক, এগুলো আমি বরাবরই করার চেষ্টা করি। অনেক সময় আছে যে আমাদের এখন যেহেতু অভিনয় করি, শুটিং শেষ হতে হতে 3টা 4টা বেজে গেছে আউটডোরে, সকালবেলা উঠেই আবার কল, সেই সব সময়গুলোতে পরের দিন একই মেকআপ, তো ওই সময় মেকআপ তুলিই না। এটা আমরা অনেক আর্টিস্টই এটা করি, কারণ 4টার সময় আমি মেকআপ তুলে আবার 7টার সময় মেকআপ করব, আমি মনে করি না যে সেটার কোনো প্রয়োজনীয়তা আছে। যেহেতু এটা অ্যাক্টিং, আমি মনে করি আমি ক্যারেক্টার মধ্যেই থাকতে পারছি। কিন্তু যেহেতু যে সময়গুলোতে দিনে দিনে কাজ করে আমরা বাসায় ফিরি, 12টা 1টা বাজুক, তখন কিন্তু ভালো করে ক্লিন করে মুখ মানে স্কিনটাকে একটু আরাম দেওয়া অবশ্যই উচিত। সারাটা দিন সে মেকআপের নিচে থাকছে, এজন্য স্কিনটাকে ক্লিন করে সেটাকে হচ্ছে একটুখানি যত্ন নেওয়া, যে যেই ময়শ্চারাইজারটা আমার স্যুট হয় বা যেই সিরামটা আমার স্যুট হয় সেটা আমি একটু দিয়ে নিলাম। এই তো স্কিনের কথা এইভাবে গেল। চুলও তো ঠিক সমানভাবে। একদম। আমি যেটা মেকআপ রুমে বলছিলাম যে চ্যানেলে চ্যানেলে চুলগুলো ঝরে 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 পড়ছে। ঝরে পড়েছে। এখনো খুঁজলে মনে হয় এশিয়ানের মেকআপ রুমে চুল পাওয়া যাবে। হ্যাঁ, তো এটা তো আসলে এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন। হ্যাঁ, এটা খুব করুণ বিষয়। আমরা আমাদেরকে খুব ডেকোরেটেড অবস্থায় দেখে দর্শক, কিন্তু এর পেছনে আমাদের অনেক বিসর্জন আছে। একদম হ্যাঁ, তাই। তো চুলগুলো আসলে টেক কেয়ার অবশ্যই করতে হয়। প্রতিদিন এটার উপরে আয়রন চলছে, তারপর ড্রায়ার Spray চলছে, চলছে। স্প্রে দেয়া হচ্ছে। তো এর প্রতি এতই মানে আমরা অবিচার। অবিচার হচ্ছে, তো সেটাকে অবশ্যই বাসায় টেক কেয়ার করা উচিত। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো এই শেষ সময় যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি যেহেতু উপস্থাপক, কখনো উপস্থাপক ছিলাম এটা বলি না, যে কোনো সময় ভালো সুযোগ বা ইচ্ছে হলেই আবার এরকম সিটে বসে যাব উপস্থাপনায়। শুদ্ধ উচ্চারণে আমরা কথা বলি যারা উপস্থাপনা করি, যারা রেডিও জকি, তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, সাধারণ মানুষ আমাদের কথা শুনে উচ্চারণ শেখে। তো সেই উচ্চারণের জায়গাগুলো যেন একটু সঠিক থাকে, বর্ণগুলো যেন একটু শান্তিতে থাকে। বাহ, খুবই চমৎকার একটা কথা বলেছেন। এই কথাতে আসলে আমারও অনেক কিছু শেখার আছে এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে সবারই শেখার আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আজকে আসার জন্য এবং এত মূল্যবান জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। হ্যাঁ, আমিও খুবই খুশি হলাম, প্রাণ খুলে কথা বলতে পারলাম, এবং নিজের জীবনের কথা বলতে কিন্তু ভালোই লাগে মন খুলে। অনেক ধন্যবাদ। দর্শক, গ্লস অ্যান্ড গ্লিটার আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো গেস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন।